হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স এগেন টু বায়োলজি ওয়ার্ল্ড। আজ আমরা পড়তে চলেছি প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি না কেউ বায়োমলিকিউলসের লেকচার নাম্বার 2 দেখে আসো, অবশ্যই ওটা চেক করে এসো, কারণ প্রোটিনের স্ট্রাকচার জানার জন্য ভেরি এসেন্সিয়াল যে তোমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা জানো। যদিও আমি ছোট্ট করে এখানে বলে দেবো যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হয়, বাট এটা বেটার হবে যে তোমরা অ্যামাইনো অ্যাসিডের ওপর যে ভিডিওটা রয়েছে ওটা ইন ডিটেলসে বুঝে এসো। ওকে, চলো শুরু করা যাক। তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দিয়েই আমরা শুরু করি, ছোট্ট করে বলে দেওয়া দরকার, কারণ ওটা না বলা থাকলে তোমরা বুঝতে পারবে না হোয়াট ইজ। এখানে তোমাদের পেপটাইড বন্ড রয়েছে, পলিপেপটাইড চেন, তো এগুলো জাস্ট মাথার ওপর দিয়ে যাবে। তো চলো শুরু করি যে অ্যামাইনো অ্যাসিড কী এটা দিয়ে। ওকে, সো অ্যামাইনো অ্যাসিড বলতে দেখো তো আমরা জানি কার্বনের রয়েছে 4টা ভ্যালেন্সি, এবং CH4 এর স্ট্রাকচার তোমরা সকলেই জানো। কিছু স্ট্রাকচার জানো না জানো, CH4 এর স্ট্রাকচার তোমরা সকলেই জানো। এবার এই যে অ্যামাইনো অ্যাসিডের কথা আমরা বলছি, এখানে প্রোটিনের জন্য যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো দায়ী হয়, সেখানে টোটাল রয়েছে 20 টাইপসেরই অ্যামাইনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড প্রায় 64 অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়, তার মধ্যে কেবল 20 ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিড মিলেই কী করে, প্রোটিন তৈরি করে। এবারে আমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার দেখি, রাইট। CH4 এর স্ট্রাকচার তোমরা সকলেই জানো। এই যে অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি সাবস্টিটিউটেড মিথেন বা আলফা অ্যামাইনো অ্যাসিড, কারণ যে CH4 এর যে 4টা হাইড্রোজেন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে কার্বনের এই যে 4টা ভ্যালেন্সি রয়েছে, এখানে 4টা ডিফারেন্ট গ্রুপ এসে অ্যাটাচ হয়ে যায়। তো যেহেতু আমরা জানি যে যে কোনো কার্বনের সাথে যে ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ হয়, যখন সেই কার্বনের সঙ্গেই অ্যাটাচ হয় তাকে আমরা বলি আলফা কার্বন। যেহেতু এখানে যে ডিফারেন্ট টাইপসের গ্রুপগুলো এসে অ্যাটাচ হয় এই আলফা কার্বনের সঙ্গেই এসে অ্যাটাচ হচ্ছে, সেই কারণে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা কথা বলবো সেগুলোকে আমরা বলবো কি, আলফা অ্যামাইনো অ্যাসিড। ফর এক্সাম্পল, তোমরা দেখবে যে একটা কার্বন রয়েছে, কার্বনের সাথে হাইড্রোজেনটা ফিক্সড, এবং এটা ট্রিপিক্যাল স্ট্রাকচার দেখাচ্ছি। একটা ডিফারেন্ট টাইপসের গ্রুপ আছে যাকে আমরা আর গ্রুপ বলি, R1 R2 যেভাবেই তোমরা রিপ্রেজেন্ট করো, এবং সঙ্গে থাকে একটা NH2 গ্রুপ বা অ্যামাইনো গ্রুপ, এবং সঙ্গে থাকে আর একটা C ডবল বন্ড OH, একটা কার্বক্সিল গ্রুপ, একটা থাকে অ্যামাইনো গ্রুপ, একটা আর গ্রুপ, আর একটা থাকে হাইড্রোজেন। এটা হচ্ছে একটা টিপিক্যাল স্ট্রাকচার অফ আ অ্যামাইনো অ্যাসিড। যেহেতু এই যে দেখো আর গ্রুপ বা অ্যামাইনো গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ এসে অ্যাটাচ হয়েছে একটা সিঙ্গেল কার্বনের সাথে, যাকে আমরা বলি আলফা কার্বন। সেই কারণে এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি হয়ে যাবে, আলফা অ্যামাইনো অ্যাসিড। এবারে এই আর যে গ্রুপ রয়েছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের থেকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে ডিফার করে, মানে এই আর গ্রুপটা ডিফারেন্ট হতে পারে। ধরো কোথাও রয়েছে শুধুমাত্র হাইড্রোজেন, কোনো একটা অ্যামাইনো অ্যাসিডে সেটা হয়ে গেছে মিথক্সি, এরকম হতে পারে CH3OH, অর্থাৎ হাইড্রোক্সিল মিথাইল, যে কোনো হতে পারে। সো তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। হলো, তো এটাই হচ্ছে তোমাদের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। এবারে প্রোটিন কি হয়, দ্য প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইডস হয়, মানে কি, দে আর দ্য লিনিয়ার চেইনস অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ড। এবার প্রোটিন হচ্ছে তোমাদের অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেন, যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো কি হয়, একটার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয় এবং একটা লম্বা চেন তৈরি করে। তো কিভাবে তৈরি করে সেটা আমরা আজকে দেখব। জাস্ট ছোট করে একটা দেখাচ্ছি। ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ওকে, এর সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড তৈরি করবে। এই অ্যামাইনো অ্যাসিডটা, এটা ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, এটা সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, থার্ড একটা অ্যামাইনো অ্যাসিড সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের সাথে একইভাবে পেপটাইড বন্ড তৈরি করবে, আরও একটা অ্যামাইনো অ্যাসিডভাবে তৈরি করবে, এরকম করে করে একটা লম্বা চেন তৈরি করে অ্যামাইনো অ্যাসিডের। এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে কি থাকে, মানে প্রতি দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে রয়েছে পেপটাইড বন্ড, অর্থাৎ এরা পেপটাইড বন্ডের মাধ্যমেই যুক্ত হয়ে একটা লম্বা চেন তৈরি করে। সেই কারণে প্রোটিনকে আমরা কি বলি, পলিপেপটাইডস। এবার এই পেপটাইড বন্ড ফর্মেশন কিভাবে হয় চলো আমরা দেখি। তো প্রথমেই আমরা যেটা দেখলাম যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তোমরা দেখলে। তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে তোমরা কি দেখলে, যে একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে একটা আর গ্রুপ, যেটা জাস্ট আর গ্রুপ দিয়ে দেখাচ্ছে, এটা বিভিন্ন রকমের হতে পারে, রাইট। একটা হাইড্রোজেন থাকে, একটা থাকে তোমাদের অ্যামাইনো গ্রুপ বা NH2 গ্রুপ,
NH2 এইভাবে দেখাচ্ছি NH2। অ্যান্ড আরেকটা রয়েছে তোমাদের C ডবল বন্ড H গ্রুপ, C ডবল বন্ড OH গ্রুপ, রাইট। তো এখানে দেখো কার্বনের ভ্যালেন্সি কমপ্লিট হয়েছে কিনা, R1 এর সাথে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো 4টা। ইয়েস, তো এটাই হচ্ছে তোমাদের কার্বনের 4টা ভ্যালেন্সি, যেটা 4টা ডিফারেন্ট গ্রুপস এসে কভার করেছে। আরেকটা আমরা অ্যামাইনো অ্যাসিড এর পাশেই ড্র করছি, ডিফারেন্ট কালার নিয়ে দেখাই, দ্যাট ইজ এটা দিয়ে করি, লালটা দিয়ে। ওকে, সো এটা তোমাদের কার্বনের সাথে আরেকটা এখানে R2 দেখাচ্ছি, তবেই বোঝা যাবে যে এটা একটা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, রাইট। আচ্ছা, ঠিক একইভাবে এখানে থাকবে তোমাদের C ডবল বন্ড OH, এখানেই দেখাই, চলবে। ওকে, এখানে একটা হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে রয়েছে আর একটা NH2 গ্রুপ, কোথায় দেখাই গো, NH2 হলো। এইবারে কি হয় দেখো, যে ফার্স্ট যে কার্বন, এই কার্বনের যে C ডবল বন্ড O গ্রুপটা রয়েছে, এটা ফিক্সড থেকে যায়, এবং এর যেটা OH আর সেকেন্ড কার্বনের, এটা সেকেন্ড কার্বন, ফার্স্ট কার্বনের C ডবল বন্ড OH এর OH এবং সেকেন্ড কার্বনের NH2 গ্রুপের অর্থাৎ অ্যামাইনো গ্রুপের যেটা হাইড্রোজেন, এটা বেরিয়ে যায় অ্যাজ আ ওয়াটার, তাহলে H2 মলিকিউল হিসেবে বেরিয়ে যায়, এবং এখানে কি হয়, পেপটাইড বন্ড ফর্মেশন হয়। তো এই যে ওয়াটার মলিকিউলসটা বেরিয়ে যাওয়ার পর এর স্ট্রাকচারটা কেমন হবে, এখানে তোমাদের কার্বন থাকবে, R1 থাকছে, NH2, এদিকে কোনো কিছু হচ্ছে না, হাইড্রোজেন থাকছে, এখানে বেঁচে যাচ্ছে C ডবল বন্ড ও H অ্যান্ড H তো বেরিয়ে যাচ্ছে, থাকছে কি তাহলে C ডবল বন্ড ওর সাথে বন্ড ফর্মেশন করবে NH, এবং বাকিগুলো যেরকম থাকছে সেরকম। তো আমি ড্র করে দেখাচ্ছি আফটার ওয়াটার মলিকুলসটা বেরিয়ে যাওয়ার পর কীরকম স্ট্রাকচারটা হচ্ছে, তোমরা এখান থেকেও ইজিলি দেখতে পারো, ঠিক আছে। এখানে দেখো, এখানে রয়েছে কার্বন, যেটা ফার্স্ট কার্বন, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কার্বন, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কার্বন, এর সঙ্গে রয়েছে R1, এখানে দেখো NH2, এটা হাইড্রোজেন, C ডবল বন্ড ও, পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে গেছে, ওয়াটার মলিকুলস বেরিয়ে গেছে। এই যে সেকেন্ড কার্বনের এখানে হাইড্রোজেন, এখানে R2 গ্রুপ, C ডবল বন্ড ও, আর এখানে রয়েছে তোমাদের NH2 ছিল, এর মধ্যে একটা হাইড্রোজেন, আর COOH এর OH-টা বেরিয়ে গিয়েছে, ওয়াটার বেরিয়ে গিয়েছে, তারপর যে বন্ড ফর্মেশনটা হয়েছে দ্যাট ইজ দ্য পেপটাইড বন্ড। তো বোঝা গেল যে পেপটাইড বন্ড ফর্মেশন কীভাবে হয় এবং কোনটাকে বলি, তো দ্যাট ইজ দ্য পেপটাইড বন্ড, যে C ডবল বন্ড ও NH। ঠিক একইভাবে যে সেকেন্ড কার্বনের যে OH-টা ছিল, থার্ড কার্বনের NH2 সাথে বন্ড ফর্মেশন করবে, তো আমরা এটা বুঝতে পারলাম যে পেপটাইড বন্ড ফর্মেশনের জন্য একটা অ্যামাইনো অ্যাসিডের কি লাগবে, C ডবল OH, অ্যান্ড আরেকটা কার্বনের লাগবে NH2 অর্থাৎ অ্যামাইনো গ্রুপ। একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিল গ্রুপ, এই দুটো মিলে তৈরি করে, মানে এই দুটোর মধ্যে রিয়াকশন হয় এবং পেপটাইড বন্ড ফর্মেশন হয়। তো এইভাবে করতে করতে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ড ফর্মেশন হতে হতে একটা লম্বা পেপটাইড বন্ড তৈরি হয়ে যাবে, মানে লম্বা পেপটাইড চেন তৈরি হয়ে যাবে, পলিপেপটাইড চেন, দ্যাট ইজ ওয়াই প্রোটিনকে আমরা বলি পলিপেপটাইডস। এবার তোমরা একটা যদি জিনিস খেয়াল করে দেখো, যে ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিডের কথা আমরা বলেছিলাম সেখানে NH2 গ্রুপটা কিন্তু রয়ে যাবে, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে NH2 গ্রুপটা রয়ে যাবে, এবং লাস্ট যে অ্যামাইনো অ্যাসিড, কারণ ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের কেবলমাত্র C ডবল OH গ্রুপটা কাজে লেগেছে, NH2 গ্রুপটাতে কোনো বন্ড ফর্মেশনে কাজে লাগেনি, এটা থেকে যাবে, এবং লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটা হবে অর্থাৎ একটা পলিপেপটাইড চেনের যে লাস্ট অ্যামাইনো অ্যাসিড, সেক্ষেত্রে বাকি রয়ে যাবে COH, কারণ এর যেটা লেফট সাইডে NH2 গ্রুপ থাকে, একটা অ্যামাইনো অ্যাসিডের লেফট সাইডে NH2 আর রাইট সাইডে COOH, এইভাবে করে যদি বন্ড ফর্মেশনগুলো হয় তাহলে NH2 টা কাজে লেগে যাবে, লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডের বা COOH এটা কিন্তু থেকে যাবে। তো যেই কারণে কোনো একটা প্রোটিনের স্ট্রাকচার যদি তোমরা দেখো, তার সবথেকে যে লেফট সাইডে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে তাকে আমরা বলবো N টার্মিনাল, এবং যেটা একদম রাইট সাইডে থাকে তাকে আমরা বলবো কি C টার্মিনাল। সো দ্যাট ইজ, এটা হচ্ছে তোমাদের N টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, কারণ এর NH2টা বেঁচে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য C টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তো বোঝা গেল হোয়াট ইজ পলিপেপটাইড চেন, হোয়াট ইজ প্রোটিন মলিকিউলস, বোঝা গেল। এবং এটা মনে রাখবে যে প্রোটিন হচ্ছে একটা হেটেরোপলিমার। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো,
এবং তোমরা জানো অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ হেটেরোপলিমার, হোয়াট ইজ হোমোপলিমার। হোমোপলিমার বলতে একই টাইপের জিনিসগুলো যখন পরপর বসে বসে একটা লম্বা চেন তৈরি করে, দ্যাট ইজ দ্য হোমো। হোমো মিনস সেম, রাইট, দ্যাট ইজ দ্য হোমোপলিমার। হেটেরোপলিমার মিনস ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে যুক্ত হচ্ছে। যদি ধরো কেবলমাত্র আমরা একটা যদি অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল ধরি, লাইসিন, ঠিক আছে, কেবলমাত্র যদি লাইসিন 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 এগুলো পরপর পরপর যুক্ত হয়ে একটা লম্বা চেন তৈরি করতো, সেটা হতো হোমোপলিমার। বাট এরকম হয় না, প্রোটিনের স্ট্রাকচার এরকম হয় না। এখানে ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে, লাইসিনের সাথে এখানে জুড়বে অ্যালানিন, অ্যালানিনের সাথে যুক্ত হতে পারে সিস্টেইন, তারপর তোমাদের প্রোলিন, ভ্যালিন, এরকম করে অনেক ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিড, মিনস 20 ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়ে জুড়ে প্রোটিন তৈরি করে। এখানে এরকম হতে পারে যে সিস্টেইন একটা লম্বা ধরে একটা 50টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখানে ওই চেনের মধ্যে 10 বার সিস্টেইন আসতে পারে, ইটস ডাজ নট ম্যাটার। বাট সিস্টেইনের সাথে বন্ড ফর্মেশন করবে না, সিস্টেইনের সাথে বন্ড ফর্মেশন করবে অ্যালানিন বা ভ্যালিন, এইভাবে করে। বাট একটা চেনের মধ্যে অনেকবার আসতে পারে সিস্টেইন। ওকে, আই হোপ যে তোমাদের আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো। তো প্রোটিন হচ্ছে একটা পলিমার। কার পলিমার? উই নো যে অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে আমরা কি বলি? প্রোটিন বলি। এবারে 20 ডিফারেন্ট টাইপসের অ্যামাইনো অ্যাসিড দিয়ে কী তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার এখন? দ্যাট ইজ অ্যালানিন, সিস্টেইন, প্রোলিন, ট্রিপ্টোফান, লাইসিন, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, এইরকম করে ডিফারেন্ট টাইপসের যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে তাদেরকে নিয়ে তৈরি হয় প্রোটিন। সো এই যে নামগুলো তোমরা দেখছো, অ্যালানিন, সিস্টেইন, প্রোলিন, ট্রিপ্টোফান, এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই জন্য আমি বললাম যে আগের ভিডিওটা যদি না কেউ দেখে থাকো, অবশ্যই সেটা গিয়ে আগে দেখে এসো। এবার চলো জানা যাক হোয়াট ইজ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, হোয়াট ইজ নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে এসেন্সিয়াল, একটা হচ্ছে নন এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে কি? যেটা খুব জরুরি। অ্যান্ড নন এসেন্সিয়াল মিনস জরুরি মানে এটাও খুব কাজে লাগে। এসেন্সিয়াল বলতে আমরা বোঝাই যাদেরকে তৈরি করতে আমাদের বাইরে থেকে অ্যামাইনো অ্যাসিড ডায়েটের মাধ্যমে নিতে হয়, এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের বডি নিজেরাই তৈরি করে। তো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি আমাদের একটা হেলদি বডির জন্য বাইরে থেকে ডায়েটের মাধ্যমে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদেরকে ইনটেক করতে হয়, সেটা বলছি আমরা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমরা যে প্রতিদিন আমাদেরকে সবাই বলে না প্রোটিন জাতীয় খাবার খা, প্রোটিন জাতীয় খাবার খা, কেন ইম্পর্টেন্ট? কারণ এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো মানে যে খাবারটা খাচ্ছি আমরা, প্রোটিন জাতীয় যে সমস্ত খাবার খাচ্ছি, সেখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে সেটার বডির ফাংশনের জন্য খুবই নেসেসারি, বাট সেটা বডি প্রডিউস করছে না, সেই কারণে আমাদের ডায়েটের মাধ্যমে সেগুলোকে নিতে হচ্ছে। বাট এবং কিছু রয়েছে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, যারা কি করে আমাদের নিজেদের বডিতেই তৈরি হয়, আমাদেরকে সেটা ফুড ইনটেকের মাধ্যমে নিতে হয় না। সো প্রোটিন ডায়েট খুব ইম্পর্টেন্ট, কারণ প্রোটিনের ফাংশন সব থেকে বেশি আমাদের বডিতে। প্রোটিন রয়েছে তোমাদের সর্বত্র, সমস্ত প্রকার কাজেই প্রায় প্রোটিন তোমাদের হেল্প করে। তো এরপরে একটা চার্ট আসবে, সেখানে তোমরা দেখবে যে প্রোটিন কী কী ধরনের কাজ করছে। সো দ্যাটস ওয়াই প্রোটিন ডায়েট খুব ইম্পর্টেন্ট। সো দেখো, এরপরে রয়েছে তোমাদের সাম ইম্পর্টেন্ট প্রোটিন অ্যান্ড দেয়ার ফাংশন। কী কী ফাংশন রয়েছে বডিতে প্রোটিনের, চলো আমরা দেখি। তো ফার্স্ট হচ্ছে তোমাদের কোলাজেন প্রোটিন। তো বলে রাখি যে কোলাজেন হচ্ছে এমন ধরনের একটা প্রোটিন যেটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যানিম্যাল ওয়ার্ল্ডে। তো অর্থাৎ সমস্ত অ্যানিম্যাল কিংডম তোমরা পড়েছো, তো এই প্রত্যেকটা অ্যানিম্যাল কিংডমের আন্ডারে যত রকমের তোমরা অর্গানিজম সম্পর্কে পড়েছো, সবথেকে বেশি পাওয়া যায় কি? কোলাজেন। এবং যদি হোল বায়োস্ফিয়ারের কথা বলি, প্ল্যান্ট, অ্যানিম্যাল, মাইক্রোবস অল ইনক্লুড করে যদি কোনো এনজাইমের কথা বলি বা প্রোটিনের কথা বলি, দ্যাট ইজ দ্য রুবিস্কো, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। যাই হোক, এবারে কোলাজেন হচ্ছে ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স হিসেবে কাজ করে। তোমরা পড়েছো বিভিন্ন রকমের টিস্যু সম্পর্কে, কানেকটিভ টিস্যুতে যে কোলাজেন ফাইবার সম্পর্কে তোমরা হামেশাই শুনে থাকবে, যেটা গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে। সো কোলাজেনের কাজ এটা। ট্রিপসিন, এটা হচ্ছে এক ধরনের এনজাইম। ইনসুলিন, দ্যাট ইজ আ হরমোন, অ্যান্টিবডি প্রোডাকশানে হেল্প করছে। তোমরা জানো গ্লোবিন প্রোটিন অ্যান্টিবডি প্রোডাকশানে হেল্প করে। এটা কি করে? ইনফেকশানের এগেনস্ট আমাদের ফাইট করে। যখন কোনো ফরেন অ্যান্টিজেন আমাদের শরীরে এন্টার করে, তখন অ্যান্টিবডিগুলো সেটাকে গিয়ে অ্যাটাক করে এবং ডিস্ট্রয়ে হেল্প করে। বিভিন্ন রিসেপ্টার হিসেবে, হরমোনের রিসেপ্টার হিসেবে, বা স্মেলের রিসেপ্টার, টেস্টের রিসেপ্টার হিসেবে বিভিন্ন রকমের প্রোটিন হেল্প করে। গ্লুট4 হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কি করে? গ্লুকোজের এন্ট্রি করায় কোনো সেলের মধ্যে, গ্লুকোজের ট্রান্সফার করায় সেলের মধ্যে। এখানে গ্লু
গ্লুট, দেখো গ্লু ফর গ্লুকোজ অ্যান্ড টি ফর ট্রান্সপোর্ট, তাহলে গ্লুকোজের ট্রান্সপোর্ট করাচ্ছে এমন ধরনের প্রোটিনকে আমরা বলবো গ্লুট ফর প্রোটিন। তো এই চারটা থেকে তোমরা কি বুঝতে পারলে যে প্রোটিনের কত রকমের ফাংশন রয়েছে। এক তো এনজাইম হিসেবে কাজ করছে, সেকেন্ড রয়েছে তোমাদের হরমোন হিসেবে, ইনফেকশনের এগেনস্টে কাজ করছে, রিসেপ্টর হিসেবে কাজ করছে, ট্রান্সপোর্টে হেল্প করছে। তো এত ফাংশন রয়েছে তোমাদের প্রোটিনের, দ্যাটস ওয়াই প্রোটিন ডায়েটের মাধ্যমে নেওয়া খুব আমাদের ইম্পর্টেন্ট। কারণ মোস্ট অফ দ্য যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডিতে তৈরি হচ্ছে না, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডিতে তৈরি হচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদেরকে ডায়েটের মাধ্যমে নিতে হবে। এবং এত ধরনের ফাংশন করছে এরা, যদি হেলদি ডায়েট আমাদের থাকে শরীরে, তাহলে আমরা ঘন ঘন হচ্ছে কি হয়ে যাব, অসুস্থ হয়ে পড়বো, হ্যাঁ না, বডির ফাংশানগুলো ঠিকঠাকভাবে হবে না। ওকে, এবারে স্ট্রাকচার অফ দ্য, যদি আমরা প্রোটিনের কথা বলি, এমনি বললাম যে প্রোটিন হচ্ছে একটা লং চেন অফ পেপটাইড, পলিপেপটাইড চেন, বাট এইভাবে প্রোটিন কিন্তু থাকে না। এটা একটা সিম্পল ওয়েতে আমরা ডিসক্রাইব করি প্রোটিনের স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার, বাট মোস্ট অফ দ্য প্রোটিন এই ফর্মে থাকেই না। তো প্রোটিনের রয়েছে ডিফারেন্ট টাইপসের, 4 লেভেলের এদের স্ট্রাকচার হয়, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারচারি অ্যান্ড কোয়াটারনারি স্ট্রাকচার। তো এক এক করে আমরা জানবো যে এগুলো কী কী হয়। তো মোস্ট বেসিক যে স্ট্রাকচারটা হয় দ্যাট ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার, যেখানে যে আমরা ফার্স্টে ডিসক্রাইব করলাম যে পলিপেপটাইড চেন, একটা লম্বা চেন হিসেবে থাকে, একটার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড ফর্মেশনের হিসেবে, মানে পেপটাইড বন্ড তৈরি করে, দ্যাট ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার। এবারে দেখো, স্ট্রাকচারের কথা যখন আমরা বলি তখন বায়োলজিস্টের কাছে এক রকমের মিনিং বোঝায়, একটা ফিজিসিস্টের কাছে এক রকমের মিনিং বোঝায়, একটা কেমিস্টের কাছে একটা, আমরা যদি স্ট্রাকচারের কথা বলি সবার পার্সপেক্টিভ আলাদা হয়। বাট বায়োলজিস্টদের কাছে কি হয়, তো তোমরা সবাই এখানে বায়োলজিস্ট তাই না, তো বায়োলজিস্টদের কাছে স্ট্রাকচার বলতে আমরা বিভিন্ন লেভেলের কথা বলি, যে কোন লেভেলে রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, তোমরা বায়োলজিতে এই ধরনের ওয়ার্ডগুলো বেশি শুনে থাকবে। বাট কেমিস্ট্রির কাছে ফর্মুলা কি, মলিকিউলার ফর্মুলা কি, এর মধ্যে বন্ড ফর্মেশনগুলো দেখাও, তো এরকম তোমরা পড়েছো, আইসোম্যারিজম, মলিকিউলার ফর্মুলা। তো প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা। বায়োলজিস্টদের কাছে জাস্ট প্রাইমারি কি, সেকেন্ডারি কি, টারশিয়ারি কি, এইগুলো তো এটা তোমাদের এনসিইআরটিতে এইভাবে দেওয়া রয়েছে। তো এটা নিয়ে এত কিছু ভাবার দরকার নেই, চলো শুরু করি প্রাইমারি স্ট্রাকচার সম্পর্কে। তো প্রাইমারি স্ট্রাকচার বললাম যেটা পলিপেপটাইড চেন, সিম্পল, এক একটা অ্যামাইনো অ্যাসিড পরপর বন্ড ফর্মেশন করে থাকবে। এবং এখান থেকে আমরা কি জানতে পারি, যে পজিশনাল ইনফরমেশান ইন আ প্রোটিন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড কোথায় রয়েছে, কোন অ্যামাইনো অ্যাসিডটা কোথায় রয়েছে ওই প্রোটিন স্ট্রাকচারের মধ্যে, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। মানে কোন অ্যামাইনো অ্যাসিডটা ফার্স্টে রয়েছে, কোন অ্যামাইনো অ্যাসিডটা সেকেন্ডে রয়েছে। দেখো এখানে একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, একটা লম্বা একটা অ্যামাইনো অ্যাসিডের প্রায় 124টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিনের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো এখানে লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যালানিন, এরকম করে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিডটা কোনখানে রয়েছে। এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচারের সিগনিফিকেন্স। এরপর আমরা দেখব কি সেকেন্ডারি স্ট্রাকচার কি। তো এ প্রোটিন ইজ ইমাজিন অ্যাজ আ লাইন অ্যান্ড দ্য লেফট এন্ড রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড দ্য রাইট এন্ড রিপ্রেজেন্ট দ্য লাস্ট অ্যামাইনো অ্যাসিড। তো এটা হচ্ছে তোমাদের লেফট এন্ড অ্যান্ড এটা হচ্ছে তোমাদের রাইট এন্ড। তো এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা অ্যামাইনো অ্যাসিডের, মানে অ্যামাইনো অ্যাসিডকে, একটা মুক্তোর মালা, তাই না? তোমরা এটা মুক্তোর মালা কনসেপ্টটা কোথায় পড়েছো? আরেকটা জায়গায় পড়েছো, দ্যাট ইজ মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সে তোমরা পড়েছো। এটা মনে করার চেষ্টা করো যে কোথায় পড়েছিলে, যখন তোমরা ডিএনএর কনডেনসেশন পড়ছিলে না, কিভাবে প্যাকড হয় ডিএনএ সেন্ট্রাল ডগমাতে, সেখানেও আমরা দেখেছিলাম যে কিভাবে ডিএনএ প্যাকেজিং হয় এবং কীভাবে সেটা অ্যাপিয়ার হয়। দ্যাটস মানে এক্স্যাক্টলি প্রোটিনের স্ট্রাকচারে যদি প্রাইমারি স্ট্রাকচার দেখো, সেম টু সেম এইভাবেই হয়, এরা জাস্ট মুক্তোর মালার মতো দেখতে। দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, দ্যারা এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড আমরা আগেই কভার করলাম, যে সব থেকে যে ফার্স্টে থাকে তার এন টার্মিনালটা খালি থাকে, অর্থাৎ NH2 গ্রুপটা বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে না, দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড দ্য লাস্ট অ্যামাইনো অ্যাসিড দ্যাট ইজ দ্য সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তো তেমন কিছু নেই। সেকেন্ডারি স্ট্রাকচারে দেখছি, দ্য প্রোটিন থ্রেড আর অ্যারেঞ্জ ইন দ্য ফর্ম অফ হেলিক্স অ্যান্ড দ্য আলফা হেলিক্স হতে পারে অর বিটা প্লিটেড শিট। তো তোমাদের 11 লেভেলে এটাকে এতটা ডিসক্রাইব করার দরকার পড়ে না, এতটা ডিটেলসে জানার প্রয়োজন পড়ে না, বাট তাও ছোট্ট করে একটা কথা বলি, যে হোয়াট ইজ আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লিটেড শিট।
তো প্রোটিনে দেখো একটা পলিপেপটাইড চেন একটা লম্বা চেন, বাট এভাবে তো এরা থাকে না, একটা সেলের স্ট্রাকচার খুব ছোট্ট হয়, রাইট? তো এটা কি থাকে, হেলিক্যাল ফর্মে থাকে। তো ডিএনএ ডাবল হেলিক্স মডেল তোমরা পড়ছো ওয়াটসন ক্রিকের, ঠিক সেমভাবে প্রোটিনের স্ট্রাকচার কি হয়, হেলিক্যাল ফর্মে থাকে এবং এটা রাইট হ্যান্ডেড কয়েল হয়। রাইট হ্যান্ডেড কয়েল বলতে ক্লক ওয়াইজ এই রকম করে প্রোটিনগুলো কি হয়, বন্ড ফর্মেশন করে, অর্থাৎ নিজেদের মধ্যেই যে পলিপেপটাইড চেনের মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, নিজেদের মধ্যে বিভিন্ন সালফাইড বন্ড, হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে এরা এটা হেলিক্স ফর্ম তৈরি করে নেয়। এটাকে আমরা বলি কি আলফা হেলিক্স স্ট্রাকচার। এবং ব্লিটা প্লেটেড শিট, এবং এমন কিছু স্ট্রাকচার তৈরি করে এরা, ব্লিটা প্লেটেড শিট হিসেবেও এরা থাকতে পারে, অর্থাৎ প্লেটের হিসেবে থাকে এরকম করে, এর মধ্যে এরকম বন্ড ফর্মেশন হয়ে যায়, এরকম করে একটা বিটা প্লেটেড শিট তৈরি হয়। তো এখানে দেখো, তো এটা হচ্ছে তোমাদের প্রাইমারি স্ট্রাকচার, যেখানে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেন। এটা হচ্ছে তোমাদের সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আলফা হ্যালিক্স স্ট্রাকচার, এটা হচ্ছে বিটা প্লেটেড শিট। তো বিটা প্লেটেড শিট এবং আলফা হ্যালিক্স হচ্ছে তোমাদের সেকেন্ডারি স্ট্রাকচার। অ্যান্ড এখানে তোমাদের রয়েছে কি টার্সিয়ারি স্ট্রাকচার। 3 নম্বর হচ্ছে তোমাদের টার্সিয়ারি স্ট্রাকচার, যেখানে একটা হাইড্রোজেন অ্যান্ড ডাইসালফাইড বন্ড তৈরি হয়ে যায় ওই পলিপেপটাইড চেনের মধ্যে, এবং এটা অ্যাপিয়ার হয়ে আসে হলো উলেন বল হিসেবে। এবং কোয়াটারনারি স্ট্রাকচারে 2-3টে এরকম পলিপেপটাইড চেন চলে আসবে, মোর দেন ওয়ান যখন পলিপেপটাইড চেন একে অপরের সাথে বন্ড ফর্মেশন করে একটা একটা 3D ডাইমেনশনাল ভিউ দেখতে পাওয়া যায় টার্সিয়ারি স্ট্রাকচারে। অ্যান্ড আরও যখন একটা জটিল স্ট্রাকচার তৈরি হয়েছে তাকে আমরা বলি কোয়াটারনারি স্ট্রাকচার। ওকে, এবারে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা জানা তোমাদের, যে কোনো একটা প্রোটিন সবথেকে বেশি অ্যাক্টিভ হয় কোন স্টেজে জানো, বা কোন প্রোটিন স্ট্রাকচারে, দ্যাট ইজ দ্য টার্সারি স্ট্রাকচার। যখন এনজাইমের কথা আমরা পড়বো, এর পরের ভিডিওটা এনজাইমের উপরে আসবে, সেখানে আমরা জানবো যে কোন প্রোটিনের কোন স্ট্রাকচারে এনজাইম অ্যাক্টিভ হয়, দ্যাট ইজ দ্য টার্সারি স্ট্রাকচার। কারণ টার্সারি স্ট্রাকচারটা এমন হয় যেখানে বিভিন্ন রকমের এরকম গ্রুপ তৈরি হয়ে যায়, বিভিন্ন অ্যাক্টিভ সাইট তৈরি হয়ে যায় কোনো একটা সাবস্ট্রেটের বাইন্ড করার জন্য, এবং এটা ক্যাটালাইজ করে কোনো একটা রিয়াকশানকে। এটাকে আমরা বলি অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। তো এনজাইমগুলো কী হয়, প্রোটিনেসিয়াস ইন নেচার। তো প্রোটিনের কোন স্ট্রাকচারে এনজাইম অ্যাক্টিভেট হয় বা এনজাইম অ্যাক্টিভ ফর্মে থাকে, দ্যাট ইজ টার্সিয়ারি স্ট্রাকচার। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ মোস্ট অফ দ্য এনজাইম কী হয়, প্রোটিন ইন ফর্ম। কিছু এক্সেপশান রয়েছে, যেমন কিছু কিছু আরএনএ তোমাদের ক্যাটালাইজ হিসেবে কাজ করতে পারে বা এনজাইম হিসেবে কাজ করে, বা মোস্ট অফ দ্য এনজাইম প্রোটিনেসিয়াস ইন নেচার হয়, এবং সেটা টার্সিয়ারি যে স্ট্রাকচার হয় প্রোটিনের সেখানেই পার্টিসিপেট করে অ্যাজ আ এনজাইম। তো টার্সিয়ারি স্ট্রাকচারের 3D ডাইমেনশনাল ভিউ পাওয়া যায় একটা প্রোটিনের, এবং এটা লং প্রোটিন চেন ফোল্ডেড আপন ইটসেলফ লাইক এ হলো উলেন বল হিসেবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে কি কি থাকে, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখা, দ্যাট ইজ দ্য ডাইসালফাইড বন্ড, এবং যেটা তোমাদের হাইড্রোজেন বন্ড এখানে ফর্মেশন হয়। ওকে, এবং দ্য টার্সিয়ারি স্ট্রাকচার ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর দ্য মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ প্রোটিন। এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে এনজাইম অ্যাক্টিভ হয় কোন স্ট্রাকচারে, দ্যাট ইজ দ্য টার্সিয়ারি স্ট্রাকচার। এখানে আর কিছুই নেই তেমন, জাস্ট এগুলো কভার করলেই হবে তোমাদের। জাস্ট এই যে এই রকম স্ট্রাকচার হয় তোমাদের টার্সিয়ারি স্ট্রাকচার প্রোটিনের, এবং এখানে বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হয়, এবং রেসপেক্টিভ যে সাবস্ট্রেটগুলো আছে এর সাথে বাইন্ড করে, এবং কোনো একটা এনজাইম ক্যাটালাইটিক হয়। তো আমরা এনজাইম সম্পর্কে সেকেন্ড হবে না, এটা 5th ভিডিও হতে চলেছে, মিনস নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে দ্যাট ইজ এনজাইমের ওপরে আমরা ইন ডিটেলস আলোচনা করব এই টার্সিয়ারি স্ট্রাকচার সম্পর্কে, এবং এনজাইম কত টাইপসের হয়, কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস কভার করানো হবে। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই যে কনসেপ্টগুলো ভালো হয়ে রিভাইজ করো। ওকে।